সকলের প্রতি অনুরোধ থাকলো, আলোচনা ভালো লাগলে, গুরুত্বপূর্ণ মনে হলে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এখন এই যে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বা আপনি যেটা নিয়ে আপনার শিরোনাম দিলেন, আপনার এটা তো ধরেন এখানে আমরাও আগে থেকেই শুনি, আমাদের বাংলাদেশের পেপারগুলোতে আসে যে ভারতের আমাদের এই যে পার্বত্য চট্টগ্রাম এলাকা বা ওই এলাকাতে কিছু বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে, বাংলাদেশেও আছে, এবং তারা অনেক সময় ওই ভারতের এই পাহাড়গুলিতে ঢুকে যায়, অনেক গহীনে চলে যায়, যেটা আপনার ওদেরকে ধরা ছোঁয়ার বাইরে। যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী ওইখানে টহল দেয়, কিন্তু এরা এমন পর্যন্ত যায় যেটা হলো ভারতে ঢুকে যায়, অনেক ভিতরে ঢুকে যায়। ওইখানে ভারতীয় বাহিনীরা ওইদিকে আসতে পারে না, বাংলাদেশের বাহিনীও কিন্তু ওই পর্যন্ত যেতে পারে না, যেহেতু সীমান্ত ব্যাপার আছে। ওইখানে একটা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ, বিভিন্ন ধরনের গ্রুপ তো আছে, এটা কিন্তু সবাই জানে। এখন আপনি যেটা বলতেছেন, এইটা এই ক্ষেত্রে আপনার ভারত আক্রমণ করতে পারে কিনা, করতে পারে, কারণ ভারতে করতে পারে দেখি, কিন্তু তারা এই যে আপনার বলেন যে কারফিউ দিল, যেটা আপনার 856 কিলোমিটার আপনার এরিয়া পুরা বর্ডারে এরিয়া দিল, আপনার 300 কিলোমিটার ভিতরে কেউ যদি না ঢোকার জন্য। তবে 300 কিলোমিটার ভিতরে না, 300 আপনার কি না বলে 300 গজ বলছে, সীমান্ত থেকে 300 গজের ভিতরে কেউ যেন না ঢুকে, এবং 6টা থেকে রাত্রে 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত। তবে তাদের এলাকার বাসিন্দাদের 300 মিটার। এখন আরেকটা জিনিস হলো, এখানে যেহেতু ওই ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের যে সীমান্ত এরিয়াটা আছে, এটা খুব দুর্গম এলাকা। এখান থেকে মায়ানমার থেকেও বিচ্ছিন্নতাবাদীরা আসে, বাংলাদেশ থেকেও যায়, আবার ইন্ডিয়ান বিচ্ছিন্নতাবাদীও একসাথে। যে কোনো বিচ্ছিন্নতাবাদী যারা আছে, যে জঙ্গি সংগঠনগুলি আছে, ওরা কিন্তু সবাই কিন্তু একসাথে, একজনের সাথে আরেকজন রিলেটেড। কেউ এরা অস্ত্র দিক থেকে আনে, এরা অস্ত্র দিক থেকে দেয়, বিভিন্ন ভাবে কিন্তু ওরা হলো চুরে চুরে মাস্তুদ বাই, যেটা সেই ক্ষেত্রে এখন যেহেতু পরিস্থিতিটা জটিল, বিভিন্ন জায়গা থেকে আর ভারত ধরেন বিভিন্ন ভাবে হুমকিও পাচ্ছে, সেই হুমকির কারণে ভারত ওই জায়গাগুলিতে অভিযান চালাইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আরেকটা জিনিস হলো, দেখেন আমাদের সরকার পক্ষ থেকে একটা জিনিস জানানো হয়েছে, যেটা হলো আপনার ওই নির্বাচনের মনে হয় কয়েকদিন আগের কথা বললো, এবং নির্বাচনের 4-5 দিন পর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পটাকে টোটালি সিলগালা করে দেওয়া হবে। তা আমরা কিন্তু জানি যে আমাদের দেশে পেপারে পত্রিকা আসে, আমাদের পেপার পত্রিকা যে খবরে যদি আসে, তাহলে এটা তো মিডিয়াতে চলে যায়, গেলে আপনার ইন্ডিয়াতে চলে যাচ্ছে, যে ওইখানে রোহিঙ্গাগুলি এখানে অস্ত্রের একটা বিশাল একটা আছে, মানে ওইখানে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে ওরা অস্ত্রবাজি করে, এবং ওদের কাছে অস্ত্র মাঝে মধ্যে পাওয়া যায়, কিছুদিন আগে কিন্তু পাইছিল। এখান থেকে যেহেতু আমাদের সরকারও অ্যালার্ট যে রোহিঙ্গা ক্যাম্প আপনার সিলগালা করে দিবে, ভারতের কিন্তু একটা আছে, আপনার সন্দেহ কিন্তু ভালো করে আছে, যে রোহিঙ্গারা যে সন্ত্রাসী গ্রুপ আছে, এটা কিন্তু তারা ভারত কনফার্ম, এবং রোহিঙ্গাদেরকে আপনার বিভিন্ন ওয়েতে কিন্তু খবর কিন্তু আসে, যে রোহিঙ্গাদের সাথে তুরস্কের একটা যোগাযোগ, কিন্তু ভালো একটা যোগাযোগ আছে। আর একটা জিনিস হলো, দেখেন আমরা রোহিঙ্গা যখন এবার এই দেশে দল নামছিল, সবচেয়ে আগে আসছে কেটা, তুরস্কের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী আসছিল, আসছিল তুরস্কের প্রেসিডেন্ট না, তুরস্কের প্রেসিডেন্ট ওয়াইফ আসছিল, আসে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে টুরে গিয়ে দেখলো, অনেক সাহায্য সহযোগিতা দিয়ে আসছে। সেখানে তুরস্ক যেখানে বিচরণ করে, যেখানে যায়, বুঝতে পারছেন, সেখানে ভারত কিন্তু কড়া নজর রাখে যে এরা কি করতে যাচ্ছে এখানে। আর যেহেতু ভারতের একদম সীমান্তর কাছে আসছে, সেক্ষেত্রে আরো বেশি তারা এলাকা। এই জিনিসগুলি চিন্তা করেই কিন্তু আপনার ভারতের এই যে আপনার ত্রিপুরার যে করছে, সীমান্তে যে আপনার আপনার কারফিউ দিছে, এবং এটা আপনার আগামী ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত থাকবে। মানে আমাদের দেশের নির্বাচনটা শেষ হওয়ার পরেও থাকবে, যে এরপরও কি হয়, কারণ নির্বাচনের সময় সাধারণত দেখেন বিভিন্ন দেশেই হয়, আমাদের দেশে না। যেহেতু আমাদের মতো অনুন্নত কান্ট্রিগুলি যদি আসে, সেগুলিতে নির্বাচনের সময় ব্যাপক ধরনের হয়, কি বলে গুরুযোগ হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়। আর আমাদের দেশের যেহেতু এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালো না, সেই ক্ষেত্রে ভারত আরো বেশি সতর্ক। এখন এরকম হতে এটা আমাদের জন্য ভালো হতে পারে, কারণ ভারতের তো বিচ্ছিন্নতাবাদী আছে না, ওরাও তো এসে আমাদের দেশে গন্ডগোল চুরি করতে পারে, বিশৃঙ্খলা তৈরি করতে পারে। কারণ ওই যে আমাদের যে ইউপিডিএফ আছে, বা ওই যে পার্বত্য চট্টগ্রামে যেগুলি বিচ্ছিন্নতাবাদী আছে, তারা যদি ওদের সহযোগিতা নেয় আমাদের দেশের ক্ষতি করে, এরকম তো হইতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে এদিক দিয়ে আমাদের দেশের জন্য ভালো। আবার একটা জিনিস যেটা বললেন, ভারত যদি এরকম চিন্তা করে
যে আপনার মায়ানমারের যে বিচ্ছিন্নতাবাদীর উপর যে আক্রমণ করলো, আপনার স্ট্রাইকিং ইয়া চালাইলো, যেটা বলে আপনার কি বলে যেদের কি নামটা সুন্দর একটা নাম ছিল, এয়ার স্ট্রাইক করলো যেটি আর কি। তো এক্ষেত্রে ভারত যদি আমাদের এখানে যদি আক্রমণ করে সেটাও একটা বড় ব্যাপার হবে। সেক্ষেত্রে তো এটা আমাদের দেশের জন্য একটা মানে দুর্নাম। এখন আমাদের সরকার এটা কিভাবে তাদের সাথে যোগাযোগ কিভাবে করতেছে না করতেছে সেটা তো আমরা জানি না, হয়তো অবশ্যই যোগাযোগ আছে, না হয়তো ভারত বলবো যে না তোমাদের এখানে ঘাঁটি আছে, জঙ্গি ঘাঁটি আছে, এই ক্ষেত্রে গিয়ে তারা করতে পারে, হামলা করে যদি করতে পারে, অস্বাভাবিক কিছু না। কারণ যেহেতু ভারতকে যে মায়ানমারে করছে, পাকিস্তানে তো বললাম যে পাকিস্তানের কথা আগে উদাহরণ দিলাম, এটা তো অবশ্যই একটা মানে ইয়ার ব্যাপার, সংশয়ের ব্যাপার। আর ভারতের পক্ষ থেকে যেটা হলো বলছে যে তাদের নিরাপত্তার জন্য এটা করছে, যেহেতু আমাদের এই দেশ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য আসতেছে। ওই যে আজকে তো আপনি বললো যে রাশাদ ভাই বললো যে নতুন করে শুরু হয়েছে কি আজাদি, আজাদি না গোলামি, গোলামি না আজাদি, মানে আজাদি কি, আজাদিতে আমরা এটা বুঝি না। আজাদ মানে আজাদ মানে আজাদি বলে যেটা হলো আপনার ইয়ার থেকে মুক্তি পাওয়া, মানে স্বাধীন। গোলামি না আজাদি মানে মুক্তি পাওয়া, আপনার কি বলে স্বাধীন হওয়া, স্বাধীন হওয়া, স্বাধীন। আমরা তা আমরা কি পরাধীন কি নাম সেটা তো আমরা জানি না। আমরা তো জানি স্বাধীন, আমরা ৭১ আমাদের স্বাধীন হয়েছি, স্বাধীন এখন স্বাধীন এখন পরাধীন। ৭১ সালে আমরা পরাধীন হয়ে গেছি, আমরা ওই ৭১-এর আগে স্বাধীন ছিলাম। ওরা ওটাই বুঝাতে চাচ্ছে যে আবারও আমরা ৭১-এর পেছনে যাব, তখন আমাদের এই দেশ কেন দখল করলো না দখল, আমরা তো বুঝি না। এখন দখল করলে আমরা আবার একীভূত হব, এটাই ওরা বুঝায় আমার মনে হয়। এটা এরকম হয় কিনা, তারা চিন্তা ভাবনা আছে কিনা সেটা একটা বড় ব্যাপার, এটা তো বোঝা মুশকিল। তবে ভারতে যেটা এই যে সীমান্ত যে কারফিউর ব্যাপারটা, এটা স্পষ্টই এদিক দিয়ে। তবে একটা জিনিসই আমাদের দেশের হয়তো যোগাযোগ আছে, অবশ্যই আমাদের কূটনৈতিক ভাবে যোগাযোগ আছে, আমাদের দেশে অথবা এই ধরুন কোনো মানে স্ট্রাইক চালাবে না, সেটাই আমি মনে করি। আর যদি হয়, যদি না সার্জিক্যাল স্ট্রাইক যেটা বলে, হ্যাঁ রাইট, এই কথাটা মনে হইলে তখন করে, সার্জিক্যাল স্ট্রাইক যদি না করে সেদিক দিয়ে ওটা আমাদের জন্য মানে ভালো, তাদের জন্য ভালো। কারণ এটা এরকম কিছু ঘটনা করে তাহলে একটা দুই দেশের মধ্যে একটা তিক্ততা, মানে বড় ধরনের তিক্ততা বাড়বে। আর ভারত যদি তাদের নিরাপত্তার স্বার্থে যেটা তারা আনিছে সেটা তাদের জন্য তো ভালো, এটা আমাদের জন্য আমি মনে করি ভালো। কেন? ওদের দেশের ইয়ারা যদি বিচ্ছিন্নতাবাদী আমাদের না ঢুকতে পারে, কারণ এখানে আমাদের দেশ থেকে কিন্তু একটা ইয়া দেওয়া আছে, কিন্তু মানে ওপেন একটা ডিক্লেয়ার করে রাখছে। যদিও ওরা ছোট বয়সে, ছোট মুখের ছুটে বলছে কিনা, তারা চিন্তা করে বলছে কিনা বলতে পারবো না, যে ভারতের বিচ্ছিন্নতাবাদীকে আমাদের দেশে আনবে, আইনে আপনার ট্রেনিং করে ওদেরকে পাঠাবে 7 সিস্টার আলাদা করার জন্য। এই কথাগুলি মানে এত লুকানোর কিছু নাই। এখন সমস্যা হল কি, আমরা কথা বলে ফেলাই, আমরা আন্দাজের উপরে যা তা বলে ফেলাই। এবং এটা যদি দেশের একটা সার্বভৌমত্বের ব্যাপার, দেশের সার্বভৌমত্ব না হোক, কিন্তু একটা দেশের সাথে আরেকটা দেশের সাথে আমাদের যে তাদের সাথে একটা তিক্ততা তৈরি করা, শুধু এই তিক্ততা আমাদের দেশের মানুষকে ভোগ করতে হবে, সাধারণ মানুষকে এটার মানে যাতা করলে এটা পড়তে হবে। আপনি সাধারণ যারা গরিব মানুষ আছে, আমাদের সাধারণ মানুষ যারা আছে, গরিব মানে কি আমাদের যে মধ্যবিত্ত মানুষ, এরা তো আপনার অর্থনৈতিকভাবে আপনার কোনটা হয়ে যায়। আপনি যদি আমাদের দেশ থেকে যদি আপনার এরকম যদি সিচুয়েশন হয়ে যায়, দেখেন আপনার এই যে মুস্তাফিজের ব্যাপার নিয়ে এটা কত ধরনের রং ছড়ায়, কত কিছু হয়ে গেল, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু অত বড় না। বিভিন্ন ধরনের বিশ্লেষক, ভারতীয় অনেক কয়েকজন সাংবাদিকের আমি বক্তব্য শুনলাম যে এটা আসলে এত তিক্ততা কেন গেল, এটা নিয়ে তো আলোচনা করে শেষ করা উচিত ছিল। তারাই বলতেছে যে তাদের দেশের যারা করছে এটাও ঠিক করে নাই, আর বাংলাদেশের পক্ষে তো আর একটু আলোচনা করা উচিত ছিল, মানে তিক্ততার দিকে না যাওয়া উচিত ছিল। যেটা এখন বললো যে আপনার এই দেশের IPL খেলা দেখানোর জন্য নিষেধ করে দিল, এই ধরনের কথা বলছে। তারাও কিন্তু এই মুস্তাফিজের ব্যাপারটা নিয়ে তারাও একটু আপনার গরিব যে এই কাজটা কেন করতে গেল, মানে ভারতের সাংবাদিকরা কথা বলতেছি, ওরাও কিন্তু খুশি না। ওরা বললো যে না আসলে ঠিক হয় না এটা, কিন্তু একটা কথাই ছিল, বললো যে না এটা তো আসলে স্বাভাবিকভাবে নেওয়া দরকার ছিল এবং কড়াভাবে নেওয়া উচিত হয়নি, দুই দেশের পক্ষ থেকে এটা আলোচনা করে সুন্দর করে আগানো উচিত ছিল, এই কথাটা বলছে। এখন দেখেন এই সাধারণ জিনিসটা নিয়ে তিক্ততাটা কিন্তু আমরা দেখেন কতদিন থেকে বলতেছি যে এই যে কথাগুলি বলা হইতেছে একসাথে তিক্ততা বাড়বে, তিক্ততা বাড়তে বাড়তে কোন পর্যায়ে যায় এটা বলা মুশকিল। এখন আমাদের দেশের যারা বিশ্লেষণ করে সংবাদ কর্মীরা, তারা সবাই স্বীকার করতেছে এখন যে আমাদের খুব একটা আমাদের দেশে রফিক ভাই এইখানে একটু দ্বিমত আছে, আমাদের দেশে এসব নিয়ে কেউ আলোচনা করে না, সবাই আলোচনা করে
করে করে অনেকেই করে, আমি পাইছি সবাই কয়েকজন ওই তারা বলতেছে একটাই, আলোচনাটাই করে, তারা দেশ বিদেশের কোনো খবর রাখে না। ওই যে প্রফেসর মিল্লাত বলছিলেন গতকালকে যে বিশ্ববিদ্যা লয়, লয় মানেই ধ্বংস। বাংলাদেশের বিশ্ববিদ্যাটা লয় হয়ে গেছে, মানে ধ্বংস হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় মানে আমাদের দেশে পড়াশোনা নাই তো, কেউ তিক্ততাটা কিছু ধরেন, এই পড়ে যে না, শুধু ওই পাঠ্য বইয়ের আমরা এই যে বাইরে কেউ বলতেছি, যায় না। দেখেন আমরা এই কথাগুলি বলার পরে অনেকে আমাদেরকে গালি দিয়ে, আমরা যে ভারতের দালাল বা আওয়ামী লীগের দালাল, কিন্তু আরে ভাই, এই দেশের যদি ক্ষতি হয় সেটা তো সবারই হবে, তোমার আমার সবারই তো হবে। আমরা কেন যাব এই প্রতিবেশী থেকে? আমরা কোনো সময় বুঝতে পারবো না, এটা তো সুযোগ নাই। এটা তো বাড়িঘর না যে এইখান থেকে উঠায় আমি অন্য জায়গায় চলে যাব। এটা তো ভারতের সাথে আমাদের সীমা না, এটা তো আমাদের সারা জীবন থাকবে, যতদিন পর্যন্ত এই দেশ থাকবে, যতদিন ভারত থাকবে, ততদিন বন্ধ থাকবে। এই ধরনের আপনার উস্কানিমূলক কথা বলে কেন আমরা এই যে তিক্ততাটা তৈরি হয়ে গেল গা। এখন আমাদের দেশে আছে কয়েকজন সাংবাদিক, তারা বলছে যে এই যে তিক্ততাটা এখন সম্পর্কে তলানিতে পৌঁছে গেছে গা। এই যে একটা জিনিস, আমাদের কথাগুলি দেখেন ফুলে গেল গা। জি আমরা যে রফিক এই ভাই, যে আজকে আবার আবারও আসবো, আপনার কথা আবারও শুনবো।